মায়া আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলি ফুরায়ে জয় মা। জীবনের কত আশা, কত স্বাদ সবসময় পূরণ হয় না। অনেক সময় স্বপ্নগুলো আটকে যায় সমাজের দৃষ্টিভঙ্গির অন্ধকারে। কিন্তু এই গান, এই কণ্ঠ বলছে এক অন্য গল্প। এমন এক গল্প যেখানে বিশেষ সক্ষমতার মানুষদের স্বপ্ন আর চেপে রাখা হয় না, বরং জীবন্ত হয়ে ওঠে। আমি প্রিয়া ধর, দ্য ওয়ালের পক্ষ থেকে আজ এসে গিয়েছি অপরচুনিটি ক্যাফেতে। এটি এমন একটি ক্যাফে যেখানে সমাজের সমস্ত প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ করা হয়। এখানে যারা কাজ করে, আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই সমস্ত কর্মীদের, যারা নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে প্রতি মুহূর্তে তারা কাটিয়ে উঠছে। আমাদের আজকের প্রতিবেদনে আমরা শুনবো তাদের গল্প, দেখব তাদের জার্নি, আর বোঝার চেষ্টা করব কিভাবে একটি সুযোগ অর্থাৎ একটি অপরচুনিটি বদলে দিতে পারে একটি জীবন, যে জীবনগুলোকে একদিন সমাজ উপেক্ষা করেছিল। আজ সেই জীবনগুলোই আলো ছড়াচ্ছে, কারণ কেউ একজন বিশ্বাস করেছে মানুষ তার অক্ষমতা দিয়ে নয়, তার সম্ভাবনা দিয়েই পরিচিত হয়। আমরা এখানে মাঝে মাঝে আসি, এখানকার অ্যাম্বিয়েন্স আমাদের খুব ভালো লাগে। স্পেশাল বাচ্চাদের জন্য একটা ওয়ার্ম অ্যাটমসফিয়ার আমরা পাই, একটা ওয়ার্ম ওয়েলকাম এখানে সবসময় আছে। এখানকার পরিবেশ তো কিছু বলারই নেই। আর ফুড সম্পর্কে, ফুড তো একেবারে A1 আমার কাছে। এখানকার সব বাচ্চারা নিজেরা সব খাবারগুলো বানায়, ওটাই এদের স্পেশালিটি। আমি এই ক্যাফেতে প্রায় রেগুলারই আসি, প্রত্যেক উইকে তো আসাই হয়। এবং আমি এটা সোশ্যাল মিডিয়াতে যখন জানতে পারি এই ক্যাফেটার ব্যাপারে, এলাম, এই ক্যাফেটা দেখলাম। আপনি দেখবেন বাইরে অনেকগুলো টাঙানো আছে পোস্টারের মতো, ওগুলো যখন পড়লাম আমি, মানে একটা ভিতরে যেন আলাদা ইন্সপিরেশন কাজ করলো। তো এটা শুধুমাত্র কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ইন্ডিয়ার হয়তো প্রথম নন প্রফিটেবল ক্যাফে আর কি। এবং এই বাচ্চারা যেটা সুযোগ পাচ্ছে, এটা বিরাট বড় একটা ব্যাপার। কারণ যাদেরকে হয়তো সোসাইটি কোনোভাবে বঞ্চিত করে দিয়েছিল, তারাও যেন আজকে সুযোগ পাচ্ছে। তো আমি সবাইকে বলবো এখানে আসুন এবং দেখে যান। শুধুমাত্র তাদের খাবার বা এর জন্য, তাদেরকে জানো তারা কেমন আছে। আমি এখানে প্রায় আসি, প্রায় কি ইউ ক্যান সি আমি রেগুলার বেসিসে আসি। অ্যান্ড আমি এখানে জাস্ট একটা কারণেই আসি, যে এখানে এরকম ডিসেবল পার্সনদের এত ভালো সুযোগ দেওয়া হচ্ছে, জাস্ট বিকজ এই জন্য এটার নাম অপরচুনিটি। তো মানে খুব ভালো কাজ, খাবার তো কিছু বলার নেই। আমি এখানকার রেগুলার কাস্টমার, খাবার খুবই ভালো, অসম। আর এরা খুব কিউট, খুব ভালো, সময় কেটে যায়। তো আমি চাইবো আপনারা সবাই আসুন, এখানে ভিজিট করুন, দেখুন একবার, এদেরকে একটা অপরচুনিটি আপনারাও দিন। আমি এখানে বারবার আসার আমার মেন কারণটা হচ্ছে তাদেরকে এখানে চান্স দেওয়া হয়, যাদেরকে পুরো দুনিয়ায় মানে সেরকম অ্যাকসেপ্টেন্স দিতে পারিনি। তো সেটাই আমার খুব ভালো লাগে এখানে এসে, এবং সবাই দেখি সবার মতোই কাজ করছে এটা, এবং খুব ভালো লাগে জিনিসগুলো দেখে। এই হাতগুলো যখন কাজ করে, হয়তো একটু ধীর কিন্তু খুব মনোযোগী। প্রতিটি স্টিম করা দুধ, প্রতিটি টোস্ট করা পাউরুটি বলছে একটাই কথা, আমরা পারি। এখানে কাজ মানে শুধু দায়িত্ব নয়, এটা হলো নিজের যোগ্যতার প্রথম স্বাক্ষর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অপরচুনিটি ক্যাফের ফাউন্ডার এবং সেক্রেটারি সিদ্ধান্ত ঘোষ। নমস্কার দ্য ওয়ালে। অপরচুনিটি ক্যাফে, এটার নাম এই মুহূর্তে আমাদের সকলের জানা, এবং যেভাবে সমাজের পিছিয়ে পড়া ডিসেবল, যাদেরকে আমরা সচরাচর সমাজের মূল স্রোতে আনতে চাই না, তাদেরকে দিয়ে এই ক্যাফেটা চালানো, এবং এই ক্যাফেটার কথা কিভাবে প্রথম মাথায় এলো? দেখুন, আমাদের এই ক্যাফেটা হচ্ছে আমাদের এনজিও রেস্কিউ এন্ড রিলিফ ফাউন্ডেশন, তার একটা প্রজেক্ট। তো এই আমাদের মেন যে মূলত কাজ হচ্ছে, আমরা ট্রাফিক ভিকটিমস, তারপর ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। তো আমাদের বিভিন্ন হোমসও আছে। তো সিমিলারলি আমাদের এটা ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চাদেরও হোম আছে, যেখানে আমাদের আরো 57টা বাচ্চা আছে অ্যাজ অন টুডে। কিন্তু এই যে বাচ্চারা হোমে বড় হচ্ছে, হোম থেকে বেরিয়ে বাচ্চারা কোথায় যাবে, এটা একটা প্রশ্ন। কেন কি আমাদের গভর্নমেন্টের যেটা নিয়ম হচ্ছে কি, আমরা সিসিআইতে একটা বাচ্চাকে 18 বছর অবধি রাখতে পারি। 18 বছর অবধি যে বাচ্চাটাকে আমি রাখছি, যেদিন কেউ 18 বছর একদিন হবে,
সে বাচ্চাটা কোথায় যাবে। আর এই প্রবলেমটা আরো এগ্রিভেট করে যখন এই বাচ্চাটা একটা ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চা হয়। কেন কি 18 বছর একদিনে এই বাচ্চাটা যখন হঠাৎ করে ওকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ও তো ফার্স্টলি ইন্ডিপেন্ডেন্ট না, ও হয়তো অটিস্টিক আছে বা মেন্টালি রিটার্ডেড ডাউন আছে, সিপি আছে। তো এই বাচ্চা যে হঠাৎ করে সমাজে চলে আসছে, তার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল আছে? অ্যাকচুয়ালি নেই। মানে যদি আপনাকেও জিজ্ঞেস করি, আপনি ভেবে আমাকে 5টা কোম্পানির নাম বলুন যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবলকে হায়ার করে, আপনি কি আমাকে বলতে পারবেন? পারবেন না। তাহলে এই বাচ্চাগুলো যাবে কোথায়? আর খালি কি হায়ার করলেই প্রবলেম সলভ? থাকবে কোথায়? কেন কি এদের তো একটা অ্যাসিস্টেড লিভিং এর দরকার। আমরা অনেক জায়গায় আমাদের বাচ্চাদেরকে প্লেস করার চেষ্টা করেছিলাম, আনফর্চুনেটলি কোথাও প্লেসড হলেও অ্যাকোমোডেশনের জন্য এমপ্লয়ার্সরা পেছনে চলে আসছে। কেন? কেন কি লোকের একটা চিন্তা ভাবনা আছে কি ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চারা কিছু করতে পারেন, আর এইটা না 99% অফ দ্য পিপল এটাই ভাবে, প্রবলি মোর দ্যান দ্যাট। মানে একদম মার্জিনাল কিছু লোক ছাড়া সবাই ভাবে এটা অটিস্টিক বাচ্চা নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এই চিন্তা ভাবনাটাই ভুল। এই চিন্তা ভাবনাটাকে চ্যালেঞ্জ করার জন্য আমরা অপরচুনিটি ক্যাফে খুলি। এই অপরচুনিটি ক্যাফে খোলার সময় বা এই ভাবনাটাকে বাস্তবায়িত করার আগে কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন? প্রথম চ্যালেঞ্জ যেটা বললাম কি এদেরকে এমপ্লয়মেন্ট দিচ্ছে না, হুম। তো আমরাও বুঝতে পারছিলাম না কেন দিচ্ছে না। হ্যাঁ 100 বার ডিসেবিলিটিতে একটা একটা কনস্ট্রেন্ট, কিন্তু ডিসেবিলিটি আমাদের মধ্যেও আছে। হুম। ঠিক আছে, যদি আপনাকে হঠাৎ করে আজকে আমি বলি কি আপনি কি ড্রাইভিং করতে পারেন, আপনি হয়তো পারেন হয়তো পারেন না। অনেক লোকই ড্রাইভিং করতে পারেন। আপনি যে চশমা পরেন, এটা এক রকমের ডিসেবিলিটি আপনার। তাহলে চশমাটা কি? চশমাটা হচ্ছে টুল যেটা আপনাকে ডিসেবল থেকে এনেবল করছে। হুম। তো আমরা মনে হলো কি ইন্টেলেকচুয়াল ডিসেবল পার্সনদের জন্য এরকম কোনো টুল অ্যাভেলেবেল নেই যারা স্পেসিফিকলি অ্যাডাল্ট, যারা 18 বছরের ঊর্ধ্বে। তো তাই জন্য তখন আমরা ভাবলাম কি আমাদের বাচ্চাদেরকে একটা ট্রেনিং মডিউলের মধ্যে ফেললাম। তাহলে কি ট্রেনিং করা যায়? তো আমরা দেখলাম কি আমাদের বাচ্চারা কিসে ভালো। আমরা দেখলাম যে কোনো রিপিটেটিভ টাস্কের ভালো। হয়তো ওদের ব্রেন আপনার আর আমাদের মতন ফাংশন করে না, দ্যাট ডাজ নট মিন কি দ্যাট ইজ ডিসেবল। ফাংশনিং ইজ ডিফারেন্ট, কিন্তু তাদের মাসেল মেমোরি ইজ আপনারা আমার মতো। ঠিক আছে, তো আমরা মাসেল মেমোরিটাকে ইউজ করলাম রিপিটেটিভ বিহেভিয়ারের থ্রুতে। তো যে ফর এক্সাম্পল ধরুন আমাদের ক্যাফেতে আজকে যে পিজা বানায়, যে পিজা বানাচ্ছে ও পিজাই বানায়, যে পাস্তা বানাচ্ছে পাস্তা, তো এত পাস্তা বানিয়েছে বা এত পিজা বানিয়েছে, আজকে ও যখন পিজা বানাচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল চেনকে ও চ্যালেঞ্জ করতে পারে। তো যেসব একটা ডিরেকশন দরকার কি এদের সঙ্গে কাজ করতে হবে, এদেরকে ছেড়ে দিলে চলবে না। সমাজ এই বাচ্চাদেরকে কাজ করতে দেখে হয়তো একজন এগিয়ে আসবে যেই বাচ্চাদেরকে অপরচুনিটি দেবে চাকরির দিকে, এইটা করা। এছাড়া আমাদের এখন অপরচুনিটি অরিজিনাল বলে আমরা একটা গার্মেন্টেরও অ্যাপারেল ব্র্যান্ডও শুরু করেছি। সেখানে বাচ্চারা এই টি শার্ট, হুডি, টোট ব্যাগস এগুলো সব বানাচ্ছে। তো সেটাকেও একটু আমরা একটা ওয়েবসাইটের থ্রুতে সেল করার চেষ্টা, আমাদের ক্যাফেতে মার্চেন্ডাইজ রেখে সেল করার চেষ্টা। দেখুন যত মানুষ, দেখুন অপরচুনিটি নামটা আমরা দিয়েছি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু অপরচুনিটিটা দিচ্ছি না, আমরা এই বাচ্চাদের জন্য প্ল্যাটফর্মটা সেট করতে পেরেছি কি এখানে বাচ্চাটা এসে কাজ করতে পারছে। যেই পিৎজা আপনি ডমিনোজে খাচ্ছেন বা পিৎজা হাটে খাচ্ছেন, সেম ওরকমই একটা পিৎজা আপনি আমার কাছেও খেতে পারবেন, সমান স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি। অপরচুনিটি কিন্তু সমাজ দেবে। যারা আপনার এই ভিডিওটা দেখছে তারা ডিসাইড করবে কি আমি কি এই বাচ্চাটাকে একটা চান্স দেব, নট ফর চ্যারিটি, জাস্ট ফর কি ওর ডিগনিটিকে রিস্টোর করার জন্য। কেন কি আমাদের কনস্টিটিউশন ওকে যা ফান্ডামেন্টাল রাইট দিয়েছে, একটা বিকাশকে যা ফান্ডামেন্টাল রাইট দিয়েছে যে আমার আজকে ক্যাফেতে পাস্তা বানাচ্ছে, আপনাকে আর আমাকে সেম ফান্ডামেন্টাল রাইট দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত বিকাশকে প্রত্যেকটা মুহূর্তে সমাজ কিন্তু ডিসক্রিমিনেট বলি আর পেছনেই ঠেলেছে। এবং সে ডিগনিটি অর্জন করা সত্ত্বেও, হ্যাঁ মানে ডিগনিটি অর্জন করা মানে ওকে তো চান্সই দেওয়া হয়। আমি একটা ছোট্ট গল্প যদি বলি, আমার একটা বাচ্চাকে আমরা রেস্কিউ করেছিলাম বারুইপুর, আমাদের এখানে কাজ করে, আমি নাম নিতে চাই না, বারুইপুর স্টেশনে কালভার্ট থেকে যখন স্টেশনটা শেষ হচ্ছে কালভার্টটা কিরকম ডেমেছে, ওখানে একটা পোলে ওকে বাঁধা রাখা ছিল, বেঁধে দিয়ে চলে গেছে। কে বেঁধেছে? নন ভার্বাল বাচ্চা আমার, ওর ডিসেবিলিটি 80%। ঠিক আছে,
তাহলে কি এই বাচ্চাটা বেঁচে থাকার অধিকার নেই? একটা পোলের মধ্যে বেঁধে দিয়ে ওকে চলে গেছে যাতে ওর ট্রেনের নিচে না পড়ে যায়। কিন্তু সেই বাচ্চাটা আজকে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে ক্যাফেতে কাজ করছে, সার্ভিসে কাজ করছে, প্রত্যেক মাসে সে বেতন পায়, ও প্রভিডেন্ট ফান্ড আছে, ওর মেডিক্লেম আছে, তাহলে ওর ভবিষ্যৎটাও সিকিউর। এটা করা যায় যদি সমাজ এদেরকে একটা চান্স দেয়। এই ডিসেবল বাচ্চাদের জন্য আমাদের দেশের ল কি বলছে বা কিভাবে প্রোটেকশন দিচ্ছে? আপনি এই ক্যাফেটা যেভাবে রান করছেন এবং পাশাপাশি একজন আইনজীবী, তো সেক্ষেত্রে আপনার কি দৃষ্টান্ত? দেখুন, রাইট নাও আমাদের দেশের যে ডিসেবিলিটি লস কিন্তু খুব প্রোগ্রেসিভ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেকগুলো লুপহোলসও আছে। লয় লুপহোলস না, দেখুন দুটো মেজর ল আছে। একটা ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, যেটা 1999-এ করা হয়েছিল। ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট যখন 1999-এ করা হয় তখন প্যারেন্টস গ্রুপটা মিলে এই লটা ফর্ম করে। কেন ফর্ম করে? ওদের চিন্তা কি, হোয়াট আফটার আস, আমি মরে গেলে আমার বাচ্চাকে কে দেখবে। তো এর জন্য যে কনসেপ্টটা মেজরলি এলো, আদার দেন অল দ্য আদার সেকশন, সেটা হচ্ছে লিগ্যাল গার্জিয়ানশিপ। বলছে কি, আমি মরে যাওয়ার আগে আমি একটা লোককে, সে আমার ভাই, বোন, এনজিও, কোম্পানি, কাউকে একটা আমি গার্জিয়ান করে যাব। সো দিস ওয়াজ আ কেয়ার অ্যাপ্রোচ। কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি কি, এই কেয়ার অ্যাপ্রোচকে এই এত বছরে, আজকে মানে 99 থেকে 2025, অলমোস্ট 26 ইয়ার্সে এই অ্যাপ্রোচটাকে না কিন্তু অনেক মিসইউজ করা হয়েছে। আর আর পজিটিভ আর নেগেটিভ দিক বোথ আছে। আমি ছোট্ট এক্সাম্পল যদি দিই, ভাবুন আপনি একটা প্যারেন্ট, আপনি না মা, একটা মাকে তো কেউ রিপ্লেস করতে পারে না। একটা ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চাকে ম্যানেজ করা, তার হাইপার, তার টেম্পার, ওইগুলো সব জিনিসগুলোকে, তার ইমোশন রেগুলেশন, এগুলোকে ম্যানেজ করার জন্য একটা মায়ের আর বাবার যে ইনপুটটা থাকে, সেটা তো একটা থার্ড পার্টি যে গার্জিয়ান হচ্ছে, সে যেই হোক, রিলেটিভও হতে পারে, সেই পেশেন্স তো থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি কি, সে বাচ্চা মেন্টাল অ্যাসাইলামের দিকে চলে যাচ্ছে, কেন কি সে ম্যানেজ করতে পারছে না বা আমার চলে যাবার পর। এছাড়া মিসইউজ তো আছেই, কেন কি পুরো সেই বাচ্চার সব গার্জিয়ানশিপের যে প্রপার্টি সবকিছু তার কন্ট্রোলে চলে যায়। বাচ্চাটা নিজস্ব কোনো রাইটস থাকে না, কোনো মত থাকে না, যা তার লিগ্যাল গার্জিয়ান ডিসাইড করলো সেটাই বাচ্চাটা করবে। ছোট্ট এক্সাম্পল, যদি অপরচুনিটি ক্যাফেতে এরকম করে একটা বাচ্চা কাজ করে, তার লিগ্যাল গার্জিয়ান যদি এটা মনে হয় কি ওর বাবা মা তো এত টাকা রেখে গেছে, তার কাজ করার কি দরকার, তাহলে ও তো আর কাজ করতে পারবে না। কিন্তু ঘরে বসে থাকাটা আর খাবার টাইমলি পাওয়াটা, সেটা কেয়ার হতে পারে, সেটা লাইফ না, তাই না? এরপর 2005-এ ইন্ডিয়া UNCRPD রাইটিফাইড হয়, মানে ইউনাইটেড নেশন কনভেনশন ফর রাইটস উইথ পারসনস উইথ ডিসেবিলিটি। এরপর এইটা যখন করলো, ইন্ডিয়া রাইটস বেসড অ্যাপ্রোচটা কিনা বলতে শুরু করলো, না এদেরও রাইট আছে, এদেরও অধিকার আছে। এখানে প্রত্যেকে আলাদা, আলাদা গল্প, আলাদা লড়াই, আলাদা পথ, কিন্তু একটি জিনিসই সবাইকে যুক্ত করে, সম্মান আর বিশ্বাস যে আমি পারবো। এখানে এসে ওরা আনন্দ করে এক জায়গায়, এবং এটা ও বাড়িতে গিয়ে তার প্রকাশ করে যে আজকে নেচেছি, আজ যে সবজি কেটেছি, যেই রকম ওর অনুভূতি, তা ওইখানে খুব ভালো লাগে। কিন্তু ওই কখনো কখনো মাথা যে বিগড়ে গেলে তখন বললে আজকে যাব না, কিন্তু ওভারঅল এখানে আসলে খুব ভালো থাকে। এখানে ওর বন্ধু বান্ধব আছে অনেক, ওর মতন সবাই সবার নাম বলে, খুব ভালো লাগে। এটাই। আমার ছেলে আছে, ছেলের নামও সোহম দাস। এখানে আমার ছেলে আছে, ছেলের নাম সৌভনিক দাস। এখনো মানে 16 বছর বয়স, কিন্তু মানে এখানে এসে অনেক কিছু শিখেছে, যেটা আমি মানে খুব পজিটিভ কথাই বলবো সবাইকে, যে বিহেভিয়ার সমস্যা প্রচুর ছিল, কিন্তু এই মুহূর্তে ভালো আছে, কাজ করার প্রচুর আগ্রহ বেড়েছে, প্রচুর শিখেওছে। আর একটা জিনিস যেটা বলবো, সেটা ওই ক্যাফেতে প্রত্যেকটা টিচারের ব্যবহার এত ভালো যে মানে ওনাদের কোনো বিরক্তি নেই, ওনারা হাসি মুখে কথা বলেন, এবং যখন ফোন করা যায় বা মেসেজ করা যায় ওনারা পজিটিভ রিপ্লাই দেন, এবং ওনারাই বলেন যে আপনারা ভিডিও করে পাঠাবেন আমাদেরকে, আপনারা কাজ করাচ্ছেন কি করাচ্ছেন আমরা বুঝতে পারি না, আপনারা মানে বিশ্বাসও করি না আপনারা ভিডিও করে পাঠাবেন, যেটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে যান, যে অত বড় বড় ভিডিও আমাদের ফোনের গ্যালারি ভরে যাচ্ছে, দরকার নেই, আপনারা করান বাড়িতে। কিন্তু না, ওনারা ফোর্স করেন বলেই আমরা বাড়িতে কাজটা করাতে বাধ্য। আর এই করে আমার ছেলে 16 বছর হলেও বহু কিছু শিখেছে, এটা বলতে কোনো আমার মানে অসুবিধা নেই।
বলতেই পারি। আর আমারও আসতে ভালো লাগে এখানে টিচারদের কোঅপারেশনের জন্য। আমার ছেলের নাম প্রীতম রায়। ও এখানে এসে খুব এনজয় করছে যে সারা দিনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ওর কাছে, সেটাই। আর যা পারতো না তার মধ্যে অনেক কিছুই পারছে, মানে মশারিটা টাঙা চাইতো না যে আগে, আজকে ঘরে গিয়ে দেখছি ও দড়ি একটা খুলে ফেলেছে আর বাকিগুলো করছে। তার মানে ওর অ্যাচিভমেন্টটা কতটা, মানে আমারই করতে হবে দায়িত্বটা এখানে এসে হয়েছে, তাই জন্য আমরা ফুললি স্যাটিসফাইড। এই ক্যাফে শুধু খাবার পরিবেশন করে না, পরিবেশন করে আশা, পরিবেশন করে আত্মবিশ্বাস। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অপরচুনিটি ক্যাফের সিইও এবং ফাউন্ডার সুমন্ত সিংহ রায়। নমস্কার দাওয়াল। নমস্কার। এই বাচ্চাদের নিয়ে আপনারা কাজ করছেন, আমরা একটু আগে আপনাদের সেক্রেটারি এবং ফাউন্ডারের সঙ্গে কথা বললাম। তিনিও যেমনটা বলছিলেন যে যথেষ্ট চ্যালেঞ্জ আপনাদের কাছে আসে, তো এই পুরো বিষয়টা কিভাবে সামলান? দেখুন, সর্বপ্রথম থ্যাংক ইউ যে আপনি এই যে বাচ্চাদের যে কথা বা বাচ্চাদের যেটা অবভিয়াসলি আই এম শিওর আপনি রাস্তায় চলতে ফিরতে ইন্টেলেকচুয়াল ডিসেবল পার্সন দেখবেন না, ঠিক আছে, মানে অথচ আমাদের পপুলেশনের 2% হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবল, ঠিক আছে, মানে এরা লাইক ইনভিজিবল পপুলেশন। সেই ইনভিজিবল পপুলেশনের যে কথাটা আপনি তুলে ধরছেন এর জন্য আপনাকে এবং দাওয়ালকে মানে আমি অন্তর থেকে মানে থ্যাংক ইউ জানাই। এবারে আমি আপনাকে একটা জাস্ট ছোট্ট জিনিস বলছি যে আপনি এটার কথা কি করে জেনেছেন, যে অপরচুনিটি ক্যাফে থেকে জেনেছেন, রাইট? অপরচুনিটি ক্যাফে, সেখান থেকে আজকে আমার আপনার সঙ্গে কথাটা হচ্ছে। কিন্তু বিশেষ করে অপরচুনিটি ক্যাফেটা এটা কিন্তু একটা জার্নির মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে ওটা। আজকে আপনি যেটা দেখছেন যারা যে বাচ্চারা খাবার বানাচ্ছে, সবাইকে সার্ভ করছে, বা যে একটা রেস্টুরেন্ট সুন্দর করে চালাচ্ছে, এবং একটা নয় দুটো, দমদম এবং বালি হচ্ছে, সেটা কিন্তু একদিনের বা 1 মাসের বা 6 মাসের পরিশ্রমের জন্য নয়, এটা প্রতিনিয়ত। শুধুমাত্র এটা নয় যে যার টিমটা রয়েছে ওরা, শুধুমাত্র ওদের পরিশ্রম নয়, এন্টায়ার টিম যারা ওদেরকে শিখিয়েছে এবং যে বাচ্চাদের মা বাবারা রয়েছে তাদের মা বাবাদের প্রত্যেকের পরিশ্রমের ফল এটা। আজকে মনে করুন আমি এই যে আমরা যে কাজগুলো করি প্রত্যেকে কিন্তু সেই কাজটাকে আমাদের শিখতে হয়, ঠিক আছে? তো শেখাটা কারোর জন্য ডিপেন্ড করে, একদিনে হয়, 1 বছর হয়, কারো 5 বছর লাগে। সেম জিনিসটা এখানে, কিন্তু একটা জিনিস যেটা আমাদের সঙ্গে মানে আমার বলতে যারা আপনি রেগুলার যারা, আর এই যে স্পেশাল চিলড্রেন যারা ইন্টেলেকচুয়াল ডিসেবল যে বাচ্চারা, ওদের সঙ্গে ডিফারেন্স হচ্ছে যে টাইম ফ্রেম এবং ধৈর্য আর পদ্ধতি। আজকে আপনি যখন আমার ক্যাফেতে প্রথমে এসেছেন তখন আপনাকে নিশ্চয়ই কেউ না কেউ গ্রিট করেছিল বা কেউ গিয়ে কথা বলেছিল, কোনো বাচ্চা গিয়ে যাবে, তো ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু গিয়ে একটু হাত ধরে কথা বলে। হ্যাঁ, ওরা ভীষণ আন্তরিক। হ্যাঁ, তো এই জিনিসটাকে কেউ ভালোভাবে নিতে পারে, কেউ খারাপভাবে নিতে পারে, কিন্তু এই জিনিসটা ওরা মানে কিভাবে করছে এটা তখন আপনি ওর সঙ্গে মিশছেন তখনই বুঝতে পারছেন। 1 নম্বর। 2 নম্বর, ওরা তো এই প্ল্যাটফর্মটা পায়নি যে ওরা যখন আজকে আমি আপনাকে যেটা বললাম, আপনি দেখবেন ইন্ডিয়ান পপুলেশনে দেখতে পাবেন না। আজকে আমি যখন মন্দিরে যাই গিয়ে আমি এরকম করি, কেউ এরকম করে, কেন কি তাকে শেখানো হয়, সে দেখে তার মা বাবার সাথে, এবং মা বাবা ছাড়াও সমাজে আরো মানুষের সাথে যখন যাচ্ছে সেখানে গিয়ে দেখছে এটা করা হচ্ছে। কিন্তু আপনি বলুন তো, ওরা তো এই প্ল্যাটফর্মটা পায়নি, তো এটা ওরা কোথায় শিখছে? অনেকটা বেশি বয়স হয়েছে, মানে যেটা অপরচুনিটি ক্যাফেতে যেটা হচ্ছে। আজকে সকালবেলা কাউকে দেখালে গুড মর্নিং বলতে হয়, ওরা নিজেদের বাড়িতেই বলতো, কিন্তু এটা ছাড়া যে বাকি সবাইকে বলতে হয় সেটা কিন্তু এখানে ট্রেনিং করতে গিয়ে শিখেছে, এবং সেটা ওরা রিয়েলাইজ করেছে, শিখেছে হয়তো তাড়াতাড়ি, হয়তো 1 মাস কি 2 মাসে, কিন্তু রিয়েলাইজেশনটা ওদের কিন্তু 6 মাস বা 1 বছর পর এসেছে। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে অপরচুনিটি ক্যাফে, আর এই শেখাটা, এই যে রিয়েলাইজেশন আনানোটা, এটা হচ্ছে ট্রেনিং প্রসেস আমাদের। ওদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন এবং কাদের মাধ্যমে এই ট্রেনিংটা দেওয়া হয়? যেটা আমার একটা টিম আছে, মানে ভেরি মাচ প্রাউড অফ মাই টিম। বেশি এফিশিয়েন্ট টিম রয়েছে সেখানে, স্পেশাল এডুকেটর রয়েছে, সাইকোলজিস্ট রয়েছে, কেয়ার গিভার রয়েছে, এরা সবাই মিলে এই ট্রেনিংটাকে পুরো দেয়। এবং এই ট্রেনিংটা যখন আমরা দিই,
ফার্স্ট যেটা হয়, দেখো, একটা যে কোনো ইন্টেলেকচুয়াল ডিসেবল বাচ্চারা আমরা যেটা প্রবলেম ফেস করি মেনলি এটা বিহেভিয়ারাল প্রবলেম। তো প্রথম আমাদের বিহেভিয়ারাল যে প্রবলেমটা ওটার উপরে কাজ করা হয়। কেন কি ওদেরকে সোশ্যালাইজ করতে হয়। আজকে একা কাজ করা, আজকে একটা সে ফর এক্সাম্পল আমি একটা ভোকেশনাল ট্রেনিং কাজ করছি, তো আমি হয়তো কিছুটা বানাচ্ছি, আমি নিজে একাকেই বানাচ্ছি। এখানে কিন্তু ওটা না, এখানে কাস্টমার আসছে তাকে গ্রিট করা, এবং একটা ক্যাফে বা রেস্টুরেন্ট, এটা আই এম শিওর ইউ উইল বি এগ্রি উইথ মি যে ভেরিয়াস টাইপস অফ কাস্টমারসরা আসেন, তাদেরকে সেইভাবে গ্রিট করা, সেইভাবে ম্যানেজ করা পুরো ফ্লোরটাকে, এটা কিন্তু এই যে বাচ্চারা রয়েছে এরা কিন্তু খুব স্মুথলি করতে পারছে তখনই যখন ওদের বিহেভিয়ার প্রবলেমগুলোকে ফিক্স করতে পারবো আমরা। তো সেই বিহেভিয়ার প্রবলেমগুলোকে আমার চেষ্টা করি ফিক্স করার। তারপরে এটার পর আমাদের হয় ক্যাফে ম্যানেজমেন্ট, ঠিক আছে, যে এটা ক্যাফে কি করে রান করে একটা ক্যাফে। তারপর যেটা হয় সার্ভিস ম্যানেজমেন্ট, মানে যেটা বলতে আজকে আমরা বড় বড় ইউনিভার্সিটিতে বা কলেজে গিয়ে যেটা আমরা হোটেল ম্যানেজমেন্ট বলি আমরা, সেটাই ওদের ভাষায় ওদের মধ্যে করে শেখানো হয় এই এন্টার ট্রেনিং প্রসেস। ওরা যখন কাস্টমারের সঙ্গে মিশছে, কথা বলছে, খাবার সার্ভ করছে, তখন কাস্টমারদের রিঅ্যাকশনটা কেমন থাকে? একদম ফার্স্টের কথা বলছি, একদম প্রথম। নাকি এখানে আসার আগে আমাকে জেনে আসতে হবে যে এখানে ডিসেবল পার্সনরা আমাদের সার্ভ করবে? না, এটা আমি এটা এই কারণেই প্রশ্নটা রাখছি, আমাদের সোসাইটিতে ওরা তো না হয় ডিসেবল, যে মানে ওরা কাজটা করতে পারবে বা এরা সমাজে গ্রহণযোগ্য কিনা বা না গ্রহণযোগ্য না কিনা, সেটা তো একটা আমরা সেট করে ফেলেছি, যেটা উচিত নয় করা। এই স্টেরিওটাইপ ধারণাটাকে ভাঙার জন্যই তো আপনারা এগিয়ে এসেছেন, ওদের নিয়ে কাজ করছেন। আজকে এখানে ওদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা আমরাই সেট করেছি যে তুমি প্রতিবন্ধকতা সম্পন্ন এবং তুমি নও, যেটা আমাদের সেট করে দেওয়া সোসাইটির। তো এখানে এদেরকে যেখানে এদের সঙ্গে মানে এদেরকে প্রায়োরিটি দেওয়ার আগে 10 বার ভাবতে হয়, সেখানে সাধারণ মানুষেরাও কিন্তু অনেক সময় সম্পূর্ণ হওয়া সত্ত্বেও সবকিছু নিয়ে আমাদেরই তো অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। আমাদের অনেক সময় অনেক কিছু থেকে লাইক আমাদের কনফিডেন্স ভেঙে দেওয়া হয়, তুমি এটা পারবে না করতে। সে জায়গায় এরা তো আরো বেশি সেন্সিটিভ। তো আমি এটা এই কারণেই বলছি কাস্টমারদের রিঅ্যাকশনের কথাটা, যে কাস্টমাররা ঠিক কিভাবে নেয় ওদের। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনার প্রশ্ন। যেখানে সাধারণ মানুষেরা এত চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে, সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলোর কথা তো আরো বেশি করে বলতে হবে, ওরা তো আরো সেন্সিটিভ। হ্যাঁ, এবারে আমি একদম ডে 1 থেকে বলছি, ডে 2 থেকে বলছি। 23 জানুয়ারি গত বছর 2024 জানুয়ারিতে স্টার্ট হয়েছিল এটা, অন 24th আমি বলছি। তখন যে কাস্টমাররা আসছে, তো আমরা তখন আমি সত্যি জানতাম না যে সেম কোশ্চেনটা আমার মধ্যে ছিল, কি হবে, করে তো ফেললাম। একটা জিনিসকে তৈরি করা ইজ ভেরি ইজি, নিয়ে যাওয়া ইজ ডিফিকাল্ট। এবার চালাবে কি করে, কি করে করবে, রান্নাও করে ফেলবে, কাস্টমারকে গ্রিট করবে কি করে, কাস্টমারকে দেবে কি করে, অর্ডার নেবে কি করে। ঠিক আছে, তো প্রথমত আমরা থাকতাম থেকে আমরা কাস্টমারের সঙ্গে আমরা ইন্টারাক্ট করতাম। ঠিক আছে, তো আস্তে আস্তে কেন কি তখন মনে হতো যে না একটু থাকি, একটু কথা বলি, কেন কি ওরা তো নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে ততটা পারবে না, ওরা একটু দেখে দেখে শিখুক আমাদের কিভাবে করতে হয়। তো আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলতাম যে এই ক্যাফেটা কেন, ক্যাফেটা কিসের জন্য, ঠিক আছে, কেন এটা অন্যান্য ক্যাফে আর এই ক্যাফে, কেন আপনি এই ক্যাফেতে আসবেন, সেটা আমরা বলতাম। তো আস্তে আস্তে আমার মনে হলো যে সেই একটা জিনিস হয় না যে যখন কোনো সন্তান বড় হচ্ছে, মা বাবা যখন সঙ্গে আছে, কোনো একটা সিচুয়েশন রাইজ হলো, তখন মা বাবা ঠিক আছে তুই পেছনে যা, আমি দেখছি, মানে কি তুই আমি তো আছি দেখেন, মানে এটা এরকম টাইপের হয়ে গেছিল। তখন তারপরে মনে হলো যে একটু ছাড়িও দেখি, ওরা দেখি কি করে। তো যখন ওদেরকে ছাড়া হলো, হ্যাঁ আমার হয়তো ডমিনোর মতো 30 মিনিটসে পিজা সার্ভ হয় না, কিন্তু যে পিজাটা বানায় বা যে খাবারটা বানায় সেটা কোনো ডমিনোস বা KFC কে টক্কর দেওয়ার মতো, মানে টেস্ট বলছি আমি। 1 2 আজকে একদম আজকে মানুষের মধ্যে সচেতনতা আমি বলবো না, কি ব্যাপারটা বলুন তো, ব্যাপারটা হচ্ছে যেটা আমরা জানি, যেটা আমরা দেখে বড় হয়েছি, আমরা সেটাই শিখেছি। আমরা আজকে সমাজে যে কাস্টমার, যে মানুষটা আমার এখানে কাস্টমার হয়ে আসছে, সে কিন্তু ততটাই দেখেছে যতটা দেখে সমাজ দেখিয়েছে। সমাজকে দেখিয়েছে এরা পারে না করতে, রামু
বলে একটি ছেলে আছে যাকে নিয়ে আমাদের ক্যাফে শুরু। তো সে কথা বলতে পারে না, শুনতে পারে না, তার কিন্তু মোবাইল ফোন চাই। সে বলছে এরকম, তাকে কিপ্যাড ফোন দেওয়া আছে, সে বলছে না আমার এরকম ফোন চাই। মানে এটা যে ওর চাই, এটা ওর ডিমান্ড, এটা ওর দাবি করছে। ওকে বলি টাকা কোথায়, ও বলছে আমি কাজ করি, আমার টাকা আছে তাও। তো এটা বোঝে ভ্যালু ক্রিয়েশন, মানে কি বলতো, ভ্যালু ক্রিয়েশন শেখাতে হবে। ভ্যালুটা যদি মানুষ বুঝে যায় না, তাহলে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, আমি আবারও বলবো, কারোর জন্য একদিন লাগে, কারোর জন্য 10 দিন লাগে। ক্লাসের যে ফার্স্ট বয় হয়, সেই যে লাইফে সবকিছু করে, আর যে ফেল করে সে যে লাইফে শেষ হয়ে যায়, এটা তো কোনোদিনও হয় না। সেও কিছু করে, তারও সংসার হয়, তারও লাইফ হয়। হ্যাঁ, এবারে কেউ অসৎ উপায়ে করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানেটাই ওপেন টু অল। নিজেদের যোগ্যতাটা ওরা প্রুফ করছে। আর 2 নম্বর যেটা হচ্ছে, এই ক্যাফেতে বাচ্চারা আজকে জানে, বাচ্চারা টাকার মর্ম আমি বোঝার চেষ্টা করি। এখানে হয়তো অনেকে শুনে বলবো না টাকা কেন মর্ম বোঝাচ্ছি, বিশেষ করুন টাকা সবকিছু না, কিন্তু বাঁচতে গেলে লাগে, ওদেরকে ওটা বুঝতে হবে। আজকে আমরা ওদেরকে বলছি ওরা ডিসেবল, বলতো ডিসেবিলিটি প্রত্যেকটা মানুষের অঙ্গ। আমি বলছি যখন আমরা এখন বয়স হই, দেখবেন কেউ লাঠি ধরে হাঁটে, কেউ একটু খুঁড়িয়ে হাঁটে, কেউ একটা স্ট্রেচার ক্যাচার নিয়ে নিল, তো ডিসেবিলিটি কোথাও। তো যেটা আমরা একদম শেষ বয়সে গিয়ে পাবো, সেটাকে আমরা একটু আগে থেকে যদি অ্যাকসেপ্ট করতাম, কি হয়ে গেল। পরিবর্তন বড় কিছু দিয়ে হয় না, হয় ছোট ছোট সাহসী পদক্ষেপে। একটু সম্মান, একটু বিশ্বাস, আর একটু সম্মানের হাত, এটাই যথেষ্ট একটা জীবনকে বদলে দিতে। আর এটাই শিখিয়ে যাচ্ছে অপরচুনিটি ক্যাফে এবং তাদের কর্মীরা। আজ এখানে এসে সেটাই শিখলাম আর সেটাই বুঝলাম। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।